ফাইনালি সবথেকে বড় খবর বেরিয়ে এলো ফুটবল ফ্যানেদের জন্য। যারা এখনো ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করে, আইএসএল কে সাপোর্ট করে, তাদের জন্য আজকে বিরাট বিরাট সুখবর বেরিয়ে এলো। আমরা পুরো একটা বছর বা তারও বেশি সময় ধরে ফুটবলের অনিশ্চয়তা নিয়ে শুধু কথা বলেছি, অন্ধকার দিন নিয়ে কথা বলেছি। এবার সেই অন্ধকার দিন কেটে আলোর দিশা কিন্তু দেখা গেল। আজকের মিটিং হতে চলেছিল সব থেকে বড় মিটিং ইন্ডিয়ান ক্লাব ফুটবলের জন্য, আইএসএল এর জন্য। তো সেই মিটিংয়ে আজকে কিন্তু বেশ কিছু পজিটিভ দিক উঠে এসেছে, সেই নিয়ে তো অবশ্যই কথা বলবো। তার সাথে সাথে বলেছিলাম না, ট্রান্সফার নিউজ নিয়েই আজ থেকেই কথা শুরু হবে। তো আজকে বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইএসএল কিন্তু আর সমস্যা নেই বললেই চলে, শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটা সময়ের অপেক্ষা। আজকে মিটিংয়ে কিন্তু সমস্ত কিছু পজিটিভ হয়েছে, যেটা সবাই চাইছিলাম যে অন্তত পজিটিভ এবার নিউজ বেরিয়ে আসুক। আর নেগেটিভ জিনিস আর ভালো লাগছে না, এখান থেকে অন্তত একটু যেন ভালো কিছু হয়। তো সেইভাবেই কিন্তু আজকে সমস্ত কিছু পজিটিভভাবে মিটিংয়ে হয়েছে। তো মিটিংয়ে কিন্তু আজকে যে সমস্ত আইএসএল এর দলগুলো ছিল, শুধুমাত্র মোহামেডান স্পোর্টিং ক্লাব বাদ দিয়ে সমস্ত দলের প্রতিনিধিরা উপস্থিত ছিল। সেখানে ইস্টবেঙ্গলের থেকে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা খুব সম্ভবত উপস্থিত ছিল, মোহনবাগান সুপার জায়েন্টের থেকে তাদের বিনয় চোপড়া উপস্থিত ছিল, এমনকি ডায়মন্ড হারবার তারা আইএসএল এ প্রমোট হয়েছে, তাদেরও প্রতিনিধি কিন্তু আজকের এই গ্র্যান্ড মিটিংয়ে উপস্থিত ছিল। এবং অবশ্যই গ্র্যান্ড মিটিং সাকসেসফুল বলতে হয়। ক্লাবদের যেটা প্রপোজাল ছিল, যেটা ক্লাব জোট বলা হচ্ছিল, যেই প্রপোজালে ইস্টবেঙ্গলের সমর্থন থাকলেও ইস্টবেঙ্গল সেই প্রপোজালে সাইন করেনি। কিন্তু ইস্টবেঙ্গল জানিয়েছিল যে ক্লাব জোট যেটা করছে, ইস্টবেঙ্গল কিন্তু সব সময় ক্লাব জোটের পাশে রয়েছে, তাতে কোনো রকম সমস্যা নেই। তো সেইভাবেই তোমাদের সকালেই জানিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের প্রতিনিধিও থাকছে, এবং সেখানে প্রত্যেকটা ক্লাব অর্থাৎ 14টা ক্লাব কিন্তু তারা এআইএফএফ কে একটা টাকা দেবে, যেই টাকার অ্যামাউন্ট হবে 15,40,00,000 সামথিং, 15 কোটি টাকা ধরেই চলো, 15 কোটি টাকা দেওয়া হবে, যেটা কিন্তু জিনিয়া স্পোর্টসের থেকে টাকার অঙ্ক বেশ অনেকটাই বেশি। এবং এর সাথে সাথে এআইএফএফ বা আমাদের এখন বর্তমানে যেটা নিয়ম হয়েছে যে ফেডারেশন কিন্তু লিগ চালাবে, সেক্ষেত্রে অন্য কোনো থার্ড পার্টি সেখানে লিগের ক্ষেত্রে নাক গলালে হবে না, পরিষ্কার গোদা বাংলায় যেটা বলে। তো সেক্ষেত্রে ক্লাব জোট সেটাই জানিয়েছে, সম্পূর্ণ লিগ পরিচালনার দায়ভার কিন্তু এআইএফএফ এর কাছে থাকবে। সেখানে ডিসিপ্লিনারি কমিটি, রেফারি থেকে শুরু করে আরও যা যা ব্যবস্থাপনা, সেগুলো কিন্তু সম্পূর্ণ এআইএফএফ তারা দেখবে। সেখানে ক্লাব জোট একদমই নাক গলাবে না, যেটা নিয়ম নীতি যেমন সেই ব্যাপারটা কিন্তু অবশ্যই এআইএফএফ এর তরফ থেকে দেখা হবে। এবং ক্লাব জোট যেটা চাইছিল 2 বছর 2টো সিজন বা তারও বেশি দিন ধরে লিগ চালাতে, তো সেই ব্যাপারটাও খুব সম্ভবত হতে চলেছে 3 বছর কিংবা 4 বছর, যেরকমটা এখনো পর্যন্ত আমাদের কাছে আপডেট, যে 4 বছরের জন্য কিন্তু ক্লাব জোট তারা লিগ চালাবে। এবং নতুন কমিটি যেটা বলেছি পরবর্তী সময় গঠন হবে ডিসেম্বর বা জানুয়ারিতে, তারা এসে তারা যদি নতুন কোনো স্পন্সর, ভালো স্পন্সর আনতে পারে, তাতে ক্লাব জোটের কোনো রকম অসুবিধা নেই। এবং জিনিয়া স্পোর্টস তাদের কাছে কিন্তু ডেটাবেস দুর্দান্ত রয়েছে, সেই ডেটাবেসকে কিন্তু অবশ্যই ক্লাব জোট চাইছে তাদের নিয়ে চলতে। তো তারাও থাকছে তার সাথে সাথে আরও বেশ কিছু অ্যাসোসিয়েট স্পন্সর, কো স্পন্সর এনে আরও বড় করে যাতে লিগ করা যায় সেই ব্যবস্থাপনা করা। এবং ক্লাব জোটেদের একটাই দাবি, খুব বেশি কিছু দাবি নয়, যে প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা দল এবারে যেমন 13টা করে ম্যাচ খেললো, পরবর্তী যেটা নতুন মরশুম আসছে সেখানে 26টা করে ম্যাচ খেলবে। তো সেক্ষেত্রে 13টা হোম ম্যাচ, 13টা অ্যাওয়ে ম্যাচে খেলতে হবে। তো সেক্ষেত্রে যেন স্টেডিয়ামের যেটা ভাড়া সেটা যেন মুকুব করে দেওয়া হয়, তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে দলগুলোর। যেটা এবছরে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তাদের কোনো রকম হোম ম্যাচ করতে গিয়ে ভাড়া দিতে হয়নি। সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা একটা ভালো পজিটিভ দিক ছিল, সেটা সমস্ত ক্লাব চেয়েছে যাতে ভাড়া দিতে না হয়, সেইটা হলে আরও সুবিধা হবে ক্লাব জোটের। তো সেই ব্যাপার নিয়েও হয়তো পজিটিভই আপডেট আসবে, সেরকমটাই শোনা গেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে, যে হ্যাঁ সেটাও হয়তো মুকুব করে দেওয়া হবে। কারণ আমাদের ভারতের প্রধানমন্ত্রী সবসময় চায় যে ফুটবলকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সেই জন্য আরও যদি কিছু করা যায় কেন্দ্রীয় মন্ত্রীর তরফ থেকে বা
আমাদের প্রধানমন্ত্রীর তরফ থেকে সেই ব্যবস্থাপনাও কিন্তু গ্রহণ করা হবে, যদিও সেটা এখনো অফিসিয়াল নয়, সেটা ভিতরের খবর একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সেই ব্যাপারটাও হবে। এবং এর সাথে সাথে ইন্ডিয়ার কোনো বড় ব্র্যান্ড তারা কিন্তু আইএসএল এর সঙ্গে পরবর্তী সময়ে জুড়তে পারে, সেই সম্ভাবনার কথাও উঠে আসছে। এবং এর সাথে সাথে প্লেয়ারদের অনেক বেশি দামে এই সময় বিক্রি করা হয়। তো নতুন যেটা ট্রান্সফার উইন্ডো, সেখানে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের খুব বেশি দামে, চড়া দামে যদি আমরা বিক্রি না হতে দেখি, অবাক হওয়ার কিছু নেই। এই ব্যাপারটা নিয়েও কিন্তু বেশ কিছু লোকজন কথাবার্তা তুলেছে। এবং এর সাথে সাথে আরও একটা ব্যাপার বলে রাখি, ইস্ট বেঙ্গল সহ আরও 2 থেকে 3টি দল তারা কিন্তু মোহামেডান স্পোর্টিং যে রেলিগেট হয়ে গেছে সেই ব্যাপারটা নিয়ে তারা কথা বলেছে, যে এই বছরে ছোট লিগে যদি মোহামেডানের মতন একটা দল ঐতিহ্যশালী দল তাদের বাদ দেওয়া হয়, সেটা খারাপ বিজ্ঞাপন। তো সেক্ষেত্রে যাতে মোহামেডান স্পোর্টিংকে রাখা হয় সেই নিয়েও কিন্তু আবেদন করা হয়েছে। এবার কি হবে জানা নেই, মোহামেডান স্পোর্টিং তারাও আইনি পথে রয়েছে। আমি তো চাই মোহামেডান স্পোর্টিং থাকুক এবং তাদেরও অনেকটা সমস্যার সমাধান হয়ে গেছে, সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত আমরা ফুটবল মরশুম উপভোগ করব। এবং সবার মনে হবে যে এত কিছু তো খবর দিলে দাদা, তাহলে আইএসএল কবে শুরু হচ্ছে? যেরকমটা খবর 6 থেকে 7 দিনের মধ্যে এই ব্যাপারটার পুরোপুরি অফিসিয়াল কনফার্মেশন আসবে। এবং যেটা ভারতীয় ফুটবলে যেটা আনুমানিক একটা রোড ম্যাপ ধরা হয়েছিল, ডুরান্ড কাপ, সুপার কাপ থেকে শুরু করে, সুপার কাপ তো নয়, ফেডারেশন কাপ, আইএসএল থেকে শুরু করে আই লিগ, যেটা ইন্ডিয়ান ফুটবল লিগ, আইডব্লিউএল, সমস্ত কিছু যেটা রোড ম্যাপ ছিল সেই রোড ম্যাপেই করা হতে পারে। হয়তো 2-1টা দিন, ওই 1 তারিখের জায়গায় 3 তারিখ 4 তারিখে যেতে পারে, এর বেশি কিছু নয়। এরকম ভাবেই কিন্তু পরিকল্পনা হয়েছে। খুব খুব খুশি হয়েছি আমি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি তোমরাও খুশি হয়েছো। পুরো ব্যাপারটা তোমাদের সহজ ভাবে বুঝিয়ে বললাম, এখনো জটিল ব্যাপার ভাবে বোঝানো যেত সেটা বাদই রাখি। তো আশা করছি বুঝতে পেরেছো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, যারা আইএসএল ভালোবাসে, ইন্ডিয়ান ফুটবল ভালোবাসে, তারাও এই আপডেট পেয়ে যাবে। এবার তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে আজকে পজিটিভ কিছু আপডেট এলে আজ থেকেই আমরা ট্রান্সফার মার্কেট, ট্রান্সফার উইন্ডোর কথাবার্তা শুরু করে দেবো। কারণ 12 তারিখ থেকেই আমরা জানি যে ইন্ডিয়ান ফুটবলে যেটা ট্রান্সফার উইন্ডো পুরোপুরি ওপেন, সেখানে প্লেয়ার রেজিস্ট্রেশন পর্যন্ত করা যাবে। তো সেই মতোই ইস্ট বেঙ্গল, ভারতের চ্যাম্পিয়ন দল, কিন্তু দল গঠনের কাজে অনেক আগে নেমে পড়েছে। অনেক বাইরের সমস্যা রয়েছে, আজকে যেরকমটা পজিটিভ আপডেট এলো, সেক্ষেত্রে যদি ইস্ট বেঙ্গলের দিকেও কিছু পজিটিভ আসে, 2-1 দিনের মধ্যেই আশা করছি আসতে পারে, এলে সেগুলোও জানাবো। কিন্তু ট্রান্সফার মার্কেটে ইস্ট বেঙ্গল অলরেডি নেমে পড়েছে। যারা আমার সাথে খুবই ঘনিষ্ঠ মহল তারা জানোই, আমি কয়েকজনের কে বলেওছিলাম যে নামগুলো তাদের সঙ্গে কথাবার্তা চলছে, সেগুলোই এবার এখন বর্তমানে আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব, সবার সঙ্গে শেয়ার করব। ইস্ট বেঙ্গল সবার প্রথমে সন্ধানে রয়েছে ভারতীয় একজন সেন্টার ব্যাক, যে আনোয়ার আলীর পারফেক্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার হতে পারে। এবং একই সাথে ইন্ডিয়ান ডিফেন্স লাইন নিয়ে ইস্ট বেঙ্গল খেলার প্ল্যানিংও কিন্তু কিছু ম্যাচে আগামী সিজনে করবে। কেভিন সিভিলেকে রাখা গেলে ইস্ট বেঙ্গল বেশিরভাগ 90% ম্যাচে 3 ডিফেন্স নিয়ে খেলবে, সেই জন্য একজন শক্তপোক্ত সেন্টার ব্যাক লাগবে। তো দেশের সেরা ডিফেন্ডার ইস্ট বেঙ্গলের কাছে রয়েছে আনোয়ার আলী, আরও এক দেশের সেরা ডিফেন্ডারকে ইস্ট বেঙ্গল কিন্তু এবার নজরে রাখছে। হ্যাঁ, আমি কথা বলছি দেশের অন্যতম সেরা সেন্টার ব্যাক সন্দেশ জিংহানের কথা। সন্দেশ জিংহানকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। 32 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক, এফসি গোয়ার সঙ্গে তার কিন্তু বর্তমানে কন্ট্রাক্ট শেষ। নতুন করে এফসি গোয়াও কিন্তু প্রস্তাব দিয়েছে। ইস্ট বেঙ্গল কিন্তু এই সন্দেশ জিংহানের এজেন্টের সঙ্গে খুব ভালোভাবে পজিটিভলি কথাবার্তা এগোচ্ছে। এবার যেটা ব্যাপার, সন্দেশ জিংহান তার পরিবার নিয়ে গোয়ায় কিন্তু ঠিকঠাক হ্যাপি রয়েছে, কিন্তু সেও চাইছে এরকম ইস্ট বেঙ্গলের প্রস্তাবটা একবার শুনেছে, তারও সেই যে পরিকল্পনা প্রস্তাবে সে কিন্তু খুশি। এবার যেটা করতে হবে ম্যানেজমেন্টকে, যে তার পরিবারকে রাজি করাতে হবে। এগুলো এর আগেও অনেক জায়গা থেকে দেখেছি, পরিবারকে রাজি করাতে পারলে প্লেয়ারকে আনা সম্ভব হয়েছে। তো সেইভাবে তার পরিবারকে রাজি করা, সেই ফেসিলিটি কলকাতায় প্রদান করার চেষ্টা চালানো হবে। যদি সেই সমস্ত সমস্যা মিটে যায়, তো আগামী সিজনে যদি সন্দেশ জিংহানকে আমরা লাল হলুদ জার্সি গায়ে দেখতে পাই, অবাক হওয়ার মতন কিছু থাকবে না। সন্দেশ জিংহান কিন্তু ইস্ট বেঙ্গলের সব থেকে হট টার্গেট হতে চলেছে ভারতীয় সেন্টার ব্যাকের জন্য। কারণ অবশ্যই লালচোক লুঙ্গা রয়েছে, লালচোক লুঙ্গা সেন্টার ব্যাকের থেকে সাইড ব্যাকে অনেক বেটার পারফরমেন্স করেছে, এবং লালচোক লুঙ্গার আনোয়ার আলী পারফেক্ট রিপ্লেসমেন্ট হতে পারে না। তো সেক্ষেত্রে আনোয়ার আলী পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসাবে সন্দেশ জিংহান, তার বয়সটাও হয়েছে, সেক্ষেত্রে হতে পারে।
ফার্স্ট চয়েস হিসাবে ওই যেটা বললাম বেশিরভাগ সময় টিম ডিফেন্সে ইস্টবেঙ্গল খেললে সেক্ষেত্রে আনোয়ার, কেভিন এবং সন্দেশ একটা দারুণ ডিফেন্স লাইন হবে, সেই চেষ্টা চালানো হচ্ছে এবং এটা যদি হয়ে যায় আমি তো খুবই খুশি হব। এবং সেক্ষেত্রে খুব দীর্ঘমেয়াদী পরিকল্পনা না হলেও অন্তত 2 বছরের চুক্তিতে সন্দেশ ঝিঙ্গানকেই অফার করা হচ্ছে বলেই শোনা যাচ্ছে। তো দেখা যাক, ব্যাপারটা নিয়ে একটু অপেক্ষা করতে হবে, কারণ ওই যে একটাই ব্যাপার রয়েছে, সন্দেশ আসতে রাজি হলেও তার পরিবারকে একটু রাজি করাতে হবে, সেই ফেসিলিটি তাকে দিলে সে হয়তো লাল হলুদ জার্সি পরতেও পারে। এবং সন্দেশ ঝিঙ্গানকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, তাকে আমরা কেরালা ব্লাস্টার্সে দেখেছি, তার পরবর্তী সময় এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি গোয়ার মতন দলে দেখেছি। তো খুবই একজন ভালো মানের ডিফেন্ডার, তাকে দেখতে পেলে তো ভীষণ ভীষণ খুশি হব। এবং এটাও তোমাদের জানিয়েছিলাম মোহাম্মদ রাকিব সে ইনজুরির কারণে সিজনের প্রথম দিকের বেশ কিছু ম্যাচে থাকতে পারবে না, তো তার বিকল্প, তার জায়গায় প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল সন্ধানে রয়েছে। সেই মতোই তোমাদের বারবারই বলেছিলাম পাঞ্জাবের অনেক প্লেয়ারের দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে, তো পাঞ্জাবের মোস্ট ইম্পর্টেন্ট প্লেয়ার তার দিকে ইস্টবেঙ্গলের নজর রয়েছে, অর্থাৎ আমি কথা বলছি লুংডিমের কথা। তো লুংডিমকেও তোমরা অনেকেই চেনো, লুংডিম হচ্ছে মাত্র 26 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক, রাইট মিডফিল্ডার পজিশনের প্লেয়ার এবং সে পাঞ্জাব এফসির হয়ে এখনো পর্যন্ত 81টা ম্যাচ খেলেছে, সেখানে 7টা অ্যাসিস্ট, 1টি গোল রয়েছে, তাছাড়া নেরোকাতে খেলেছে এবং এই লাস্ট দুটো সিজনে কিন্তু লুংডিম দুর্দান্ত করেছে। লাস্ট সিজনেও লুংডিমকে আনার চেষ্টা চালানো হচ্ছিল, কিন্তু লুংডিমের পাঞ্জাব এফসির সঙ্গে কন্ট্রাক্ট ছিল, দীর্ঘদিন পাঞ্জাবে খেলেছে, সে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চায়নি এবং সেরকম মানে কোনো রিলিজ ক্লজও সেইভাবে ছিল না বলে তাকে আনা সম্ভব হয়নি। এই মুহূর্তে ফ্রি প্লেয়ার কোনো রকম অসুবিধাই নেই, তার সঙ্গেও কিন্তু কথাবার্তা বেশ পজিটিভ ভাবেই এগোচ্ছে। কিন্তু লুংডিমের পিছনে আরও আইএসএল এর দুটো ক্লাব তারা কিন্তু ইন্টারেস্ট শো করে রেখেছে, একটি হচ্ছে বেঙ্গালুরু এফসি আর একটা ক্লাবের নাম এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তো দেখা যাক শেষ পর্যন্ত যদি ইস্টবেঙ্গল এরকম একজন সাইড ব্যাককেও আনতে পারে, আমি তো বলবো একটা দারুণ দল হয়ে যাবে ডিফেন্স লাইনের ক্ষেত্রে। এছাড়া ইস্টবেঙ্গলের অনেক পজিশনে প্লেয়ার লাগবে, সেই নিয়েও একটা খুব তাড়াতাড়ি আমরা আলোচনা করবো, একটা আলাদা ভিডিও থাকবে, সেখানেও পুরোপুরি ব্যাপারগুলো শেয়ার করে দেবো। এই ভিডিওতে খুশির খবরই শেয়ার করলাম, আশা করছি ভালো লেগেছে। ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং তার আগে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।